বাদলপুরের ভৈরবনাথের সাথে বিয়ে ঠিক হলো ধালুসারির চন্দনার। বিয়ের লগ্ন হলো গিয়ে সেই রাত 12টায়। সেসব নিয়ে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা হলো ধালুসারি যাওয়ার পথে পড়ে তমসা নদী। সেটা নিয়েই যত ভয়। ভৈরবনাথের মা কাদম্বরী দেবী বিয়ের লগ্ন ঠিক হওয়ার পর থেকে ওই এক ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছেন। কি কাণ্ড বলো দিকিনি, তোমরা একটু আগাতে পারো না সময়টা? সন্ধ্যের পর ওই রাস্তা দিয়ে কেউ যায়? স্ত্রীর কথা শুনে ভৈরবনাথের বাবা দ্বারকানাথ গলা ঝেড়ে বললেন, তা আমি কি করব বলো তো গিন্নি? মাঝিখানা তো আমার প্রেস থেকে ছাপা হয়নি। ঠাকুর মশাই যেমন বললেন তেমনই তো হবে নাকি? আসলে এই তমসা নদী নিয়ে নানা কথা শোনা যায়। জায়গাটা ভালো নয়, কারা যেন ঘুরে বেড়ায় রাতের বেলায়। মোট কথা যাই হোক না কেন, রাতের বেলায় কেউ ওই রাস্তা দিয়ে যায় না। লোকজন হাজারবার বুঝিয়েছে কাদম্বরী দেবীকে, কিন্তু মায়ের মন তো কিছুতেই মানতে চায় না। দ্বারকাবাবু আবার গলা খাঁকারি দিয়ে বললেন, আরে গিন্নি, এত চিন্তা করছো কেন? যেখানে বেশি লোক থাকে সেখানে ভূতেরা থাকতে বেশি পছন্দ করে না। এমনিতে ওই রাতের বেলা তমসা নদীর ধারে কাছে কাউকে দেখা যায় না, তাই আর কি অমন ভূতের গল্প একখানা চালু আছে। আমরা তো ওখানে কত লোক থাকবো, বরপক্ষ কনে পক্ষ মিলে প্রায় 120 মতো হবে। ভূতেরা ভয় পেয়ে পালিয়ে যাবে। আর যাই হোক না কেন, ঠাকুর মশাই আছেন তো, উনি তো বলে দিয়েছেন 2 বাসের 8টা চাকায় মন্ত্রপুত গঙ্গা জল ছিটিয়ে দেবেন, কোনো ভূত প্রেত আসতেই পারবে না। কাদম্বরী দেবী শুনলেন সবকিছু, বুঝলেন সবকিছু, তবু কিছুতেই তার মন মানতে চায় না। পুরোহিত রামলোচনবাবু তাঁর টিকি নাড়িয়ে সবাইকে আশ্বাস দিলেন, কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি গঙ্গা জল ছিটিয়ে দেবো। একটা কথা মনে রাখবেন দ্বারকাবাবু, আপনি নিজে হাত ধরে যদি কোনো প্রেতাত্মাকে নিয়ে আসেন তবেই সে বাসে আসতে পারবে, নইলে একবার বাসে উঠেই সে একেবারে ভস্ম হয়ে যাবে। শেষ পর্যন্ত তাই হলো। 2 বিশালকায় বাস এসে দাঁড়ালো। রামলোচনবাবু মন্ত্র পড়ে গঙ্গা জল ছিটিয়ে দিলেন। একে একে সব বরযাত্রীরা উঠে পড়লেন বাসে। একটা বাসে ভৈরবনাথ আর তার বন্ধুবান্ধব, এবং অন্য বাসে আত্মীয় স্বজন। ভৈরবনাথের 2-3 জন বন্ধুর বিয়ে হয়েছিল এই আগের মাসেই, তাদের স্ত্রীরাও তাদের সঙ্গেই আছে। ভৈরবনাথের বাসটাই আছে আগে। মাঝে মাঝেই সেই বাস থেকে হিন্দি গান আর তুমুল হৈহুল্লোড়ের আওয়াজ পাওয়া যায়। দ্বারকাবাবু অবশ্য বলে রেখেছেন 2টো বাস যেন একেবারে গা লাগালাগি করে যায়। কিন্তু কোথায় কি, প্রায়ই দেখা যায় ওই ভৈরবনাথের বাসটা এগিয়ে চলে যাচ্ছে। তখন বেশ রাত। তমসা নদীর ধার দিয়ে চলেছে দ্বারকানাথ বাবুর বাস। ভৈরবনাথের বাসটা বেশ খানিকটা এগিয়ে গিয়েছে, বাসের আলো দেখা যাচ্ছে না। দ্বারকানাথবাবু বেশ কয়েকবার গলা বাড়িয়ে দেখেও সে বাসের কোনো চিহ্ন দেখতে পেলেন না। রাগে গজগজ করতে করতে ফোন করলেন বেশ কয়েকবার, কিন্তু ওই বাসে এমন জোরে গান বাজনা চলছে আর ছেলেপিলেগুলো এমন নৃত্য জুড়েছে যে ওই ফোনের আওয়াজ কানে যায় কার সাধ্য। দ্বারকানাথবাবু বিরক্তির সুরে বলে উঠলেন, ও ছেলেপুলেগুলোর কাণ্ড কারখানা দেখলে না মাথা গরম হয়ে যায়। কি অবস্থা দেখেছেন এদের, একটা কোনো দায়িত্ববোধ নেই। রামলোচনবাবু বসেছিলেন একেবারে সামনের সিটে। দ্বারকানাথবাবুর কথা শুনে হেসে বললেন, আরে আপনি এত চিন্তা করছেন কেন? সব ঠিক আছে, আমি জল ছিটিয়ে দিয়েছি তো। আর এই তো একটা দিন জীবনে আনন্দ করার। এরপর যখন বিবাহিত জীবন শুরু হবে তখন তো 1000টা দায়িত্ব সামলাতে সামলাতে আর আনন্দ করার সময়টুকু পাবে না। এই দিনটা ওদের ছেড়ে দিন দ্বারকানাথ বাবু। দ্বারকানাথবাবু বোধহয় এই কথার উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ বাসটা ব্রেক কষে থেমে গেল।
দ্বারকানাথবাবু কোনো মতে নিজেকে সামলাতে সামলাতে বললেন, আরে কি হচ্ছে কি ড্রাইভার? কি গাড়ি চালাচ্ছ? ফেলে দেবে তো। ড্রাইভার ভাই চিৎকার করে বললে, কি করব দেখুন না, রাস্তার মাঝখানে এক মহিলা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মহিলা এত রাতে এই তমসা নদীর ধারে? দ্বারকানাথবাবু চমকে উঠলেন। এই তমসা নদী নিয়েই নানা রকম কথা প্রচলিত আছে। রাতের বেলায় এখানে নাকি অশরীরীরা ঘুরে বেড়ায়। কয়েক বছর আগেও নাকি শোনা গিয়েছিল এখানে এক পেতনি ঘুরে বেড়ায় রাতের বেলায়। কোনোভাবে সে ছদ্মবেশে বাড়িতে ঢোকে, তারপর নাকি গ্রামকে গ্রাম শেষ করে দেয়। দ্বারকানাথ জানলা দিয়ে একবার গলা বাড়ালেন। সত্যি একেবারে রাস্তার মাঝখানে এক মহিলা দাঁড়িয়ে আছে, একেবারে এক গলা ঘোমটা দিয়ে। বেশ সম্ভ্রান্ত বাড়ির গৃহবধূ বলেই মনে হচ্ছে। লাল বেনারসি শাড়ি পরা, ঘোমটার ফাঁক দিয়ে গলার হার, নাকের নথ উঁকি মারছে, হাত ভর্তি চুড়ি, বালা। দ্বারকানাথবাবু বেশ জিজ্ঞাসু গলায় বললেন, তুমি কে মা? এত রাতে এমন এক জায়গায়, কিছু কি হয়েছে? দ্বারকানাথবাবুর কথায় একটা মিষ্টি রিনরিনে গলা ভেসে এলো। দূর, আমার উনি আমাকে এখানে অপেক্ষা করতে বলে কোথায় যে চলে গেলেন। অমনি দ্বারকানাথবাবুর মাথাটা তড়াং করে গরম হয়ে গেল। একটা কোনো আক্কেল নেই ছেলেগুলোর। নিশ্চয়ই ওই বাস থেকে কাউকে নামতে হয়েছিল কোনো কারণে, কিন্তু তারপর বাসে উঠে গেল, অথচ নিজের বউ উঠল কিনা সেদিকে কোনো খেয়াল নেই। কি বুদ্ধি, কি দায়িত্বজ্ঞান! এই রকম মানসিকতা নিয়ে ছেলেপুলেদের বিয়ে সংসার করাই উচিত নয়। দ্বারকানাথবাবু তাড়াতাড়ি হাত বাড়িয়ে দিলেন। এসো মা, এসো। আমাদের বাস এক্ষুনি ওই বাসটাকে ধরবে। আর একবার তোমার স্বামীকে পাই, একেবারে হাড়ে হাড়ে সব বুঝিয়ে ছাড়বো। পিছন থেকে রামলোচনবাবু এগিয়ে এসে ফিস ফিস করে বললেন, আরে কি করছেন কি? জানা নেই শোনা নেই, এ আমাদের সাথে এসেছিল কিনা কি করে বুঝবো? নামও তো বলছে না কিছু। আমার উনি বললে কি বোঝা যায় নাকি কে ওনার উনি? একবার একটু ফোন করে দেখুন না। দ্বারকানাথবাবু একবার ফোন করলেন, কিন্তু যথারীতি সেটা বেজে বেজে থেমে গেল। রাগে বিরক্তিতে একেবারে সপ্তমে সুর তুলে হুঙ্কার দিয়ে বললেন, ফোনটা যদি ধরতো তাহলে তো হয়েই যেত। কোনো তাল জ্ঞান আছে নাকি কারো? বিন্দুমাত্র কাণ্ডজ্ঞান থাকলে কেউ নিজের স্ত্রীকে এমন রাস্তার মাঝখানে ফেলে রেখে চলে যায়? দ্বারকানাথবাবু পরম স্নেহে হাত বাড়িয়ে দিলেন। এসো মা, এসো এসো, উঠে এসো। কিছু চিন্তা করো না মা, তোমাকে আমি ঠিক তোমার স্বামীর কাছে পৌঁছে দেবো। এসো এসো। আবার একটা রিনরিনে স্বর ভেসে এলো। ঠিক দেবেন তো? হ্যাঁ মা, নিশ্চয়ই ঠিক দেব। এসো, উঠে এসো। এত রাতে আর এভাবে রাস্তার মাঝখানে থাকতে নেই, এই জায়গাটা ভালো নয়। মেয়েটি উঠে এলো বাসে। দ্বারকানাথবাবু নিজে তার হাত ধরে মহিলাদের মাঝখানে নিয়ে গিয়ে বসার ব্যবস্থা করে দিল। বাস আবার চলতে শুরু করল। আর চিন্তা নেই, তমসা নদীর ধারটা ভালোয় ভালোয় পার করা গেছে, কোনো বিপদ আপদ হয়নি। আর তো একটুখানি রাস্তা, একটু যেতেই বিয়েবাড়ির আলো দেখা গেল, সানাইয়ের আওয়াজ কানে এলো। আগের বাসটা ততক্ষণে পৌঁছে গেছে। দ্বারকানাথবাবু হুড়মুড় করে বাস থেকে নেমে ভৈরবনাথের কাছে হাজির। ভৈরবের শাশুড়ি মা ততক্ষণে বরণের থালা নিয়ে একেবারে হাজির, কিন্তু তার সামনে থেকে ছেলেকে প্রায় হাইজ্যাক করে নিয়ে একপাশে গিয়ে দ্বারকানাথ বললেন, কি ব্যাপার শুনি? কাদের এনেছো সঙ্গে করে? নিজের স্ত্রীকে মাঝপথে বাস থেকে নামিয়ে নিজে বাসে উঠে গেল, কোনো আক্কেল নেই? এসব বেআক্কেলে বন্ধু তোমার? কে এমন কাণ্ড করেছে একবার দেখাও তো, একবার দেখাও আমায়, তারপর আমি দেখছি। ভৈরবনাথ যেন আকাশ থেকে পড়ল। কি সব বলছেন? ধুস, কি আবার নিজের স্ত্রীকে ফেলে রেখে যাবে? কেউ তো নামেনি বাস থেকে। দ্বারকানাথবাবু ভালো করে আর কিছু জিজ্ঞাসা করতে পারল না ছেলেকে।
কয়েকজন এসে টেনে নিয়ে গেল তাকে, জামাই বরণের দেরি হয়ে যাচ্ছে। এদিকে দ্বারকানাথবাবু কিছুই ঠিকমতো বুঝতে পারলেন না। একবার চারদিকটা ঘুরে এলেন, কাউকে খুঁজেও পেলেন না। বাসে উঠে দেখলেন সব ফাঁকা, সবাই নেমে গেছে। মহিলাদের আলাদা বসার জায়গা হয়েছে, সেটাই নিয়ম। তবু দ্বারকানাথবাবু এদিক ওদিক ঘুরে একটু দেখার চেষ্টা করলেন। মহিলাদের মাঝখানে উঁকি ঝুঁকি দিয়ে দেখলেন, কিন্তু মেয়েটিকে আর দেখতে পেলেন না। মনটা কেমন যেন খুঁত খুঁত করতে লাগলো। একবার ভাবলেন রামলোচনবাবুর সাথে কথা বলবেন, কিন্তু তিনিও তো এখন পুজোয় ব্যস্ত হয়ে পড়েছেন, তার সাথেও কোনো কথা হলো না। বিয়ের অনুষ্ঠান চলাকালীনও দ্বারকানাথবাবু চারিদিক ঘুরে ঘুরে দেখলেন, কিন্তু কোথাও সেই মহিলাকে দেখতে পেলেন না। সবকিছু একেবারে নিখুঁত করে সাজিয়ে গুছিয়ে পরিকল্পনা করেছিলেন কাদম্বরী দেবী। বৃহস্পতিবার সন্ধেবেলা যখন মা লক্ষ্মীর পাঁচালি পড়া হবে, তখনই নতুন বউ বাড়িতে প্রবেশ করবে। কিন্তু সব পরিকল্পনা যে ভেস্তে গেল। গাড়ি বাদলপুরে ঢুকেছে শুনেই তিনি মেয়ে সঙ্গীতাকে বললেন লক্ষ্মীর পাঁচালিখানা পড়তে, কিন্তু সঙ্গীতা ঠাকুর ঘরে ঢোকা মাত্র যে সব আলো নিভে গেল, এমনকি ঠাকুরের সামনে জ্বলা প্রদীপখানাও যে নিভে গেল। কাদম্বরী দেবী হম্বিতম্বি করে গাঁয়ের ছেলেদের বলে তাড়াতাড়ি জেনারেটর জ্বালিয়ে আলোর ব্যবস্থা করলেন, কিন্তু ঠাকুরের সামনের প্রদীপটা অমন করে নিভে যেতে কেমন যেন মনে খটকা লাগলো। পাড়ার কাকিমা বললেন, এ কি অলক্ষণের ব্যাপার গো? নতুন বউ গাঁয়ে ঢোকা মাত্র যে গাঁ একেবারে অন্ধকার হয়ে গেল, লক্ষ্মীবারে মা লক্ষ্মীর সামনের প্রদীপখানাও যে নিভে গেল, এ তো ভারী অলক্ষণের ব্যাপার দেখছি। কাদম্বরী দেবীর বুকখানাও যে কেঁপে উঠল না তা নয়, তবু নিজেকে অনেক সামলে তিনি বললেন, না মানে এসব আপনি কি বলছেন কি কাকিমা? আলো নিভলেও বউয়ের দোষ নাকি? আমাকে কি আপনি ওরকম শাশুড়ি পেয়েছেন নাকি? আর ঠাকুরের সামনে প্রদীপ নিভলে কিছুই হয় না। আমরা পুজোর ঘরে গেলে বুঝি কোনোদিন প্রদীপ নেবে না? ওসব নিয়ে কিচ্ছু ভাববেন না। এসব কুসংস্কারকে মনে যত জায়গা দেবেন তত সে ডানা মেলবে। কাদম্বরী দেবী আরও কিছু বলতে গেলেন, কিন্তু তার আগেই গাড়ির হর্ন শোনা গেল। হায় হায়, এখনো তো কিছুই ব্যবস্থা হলো না। হঠাৎ করে আলো নিভে গিয়ে সব যেন কেমন তালগোল পাকিয়ে দিয়েছে। বরণের থালা, আলতাগোলা জল, নতুন বউ প্রথম পা ফেলবে তার সাদা কাপড়, কাদম্বরী দেবীর যেন মাথা ঘুরতে লাগলো। কোনো মতে তিনি নিজেকে সামলে নিয়ে হাঁক ডাক জুড়ে দিলেন, আরে সব গেলে কোথায়? একটা দিক আমি না দেখলে কি কেউ আর দেখবে না নাকি? বরণের থালা কোথায়? আলতা গোলা জল আনো, বউয়ের চরণ ফেলার কাপড় আনো। আরে ও সঙ্গীতা, পাঁচালিখান পড় মা। সবকিছু হৈ হৈ করে হয়ে গেল। পাঁচালির সুরের সাথে মিলল শঙ্খধ্বনি, গাঁয়ের মেয়ে বউদের উলুধ্বনি। কাদম্বরী দেবী নতুন বউকে বরণ করলেন। সব কিছু বেশ নিয়ম মতোই হচ্ছিল। পাড়ার কাকিমা নতুন বউকে নিয়ে গেলেন ঠাকুর ঘরে। ওদিকে আবার কাদম্বরী দেবী সব গুছিয়ে রাখতে লাগলেন। যে দিকটা তিনি দেখবেন না সেদিকেই তো একটা গন্ডগোল বাঁধবে। দরজার দিকে তাকিয়েই মাথা গরম হয়ে গেল তার। কি কাণ্ড দেখেছো? সকলের কি অলক্ষণে কাণ্ড! ওখানে ওই সাদা কাপড়খানা পড়ে আছে এখনো। খপাত করে কাপড়খানা হাতে নিয়েই চমকে উঠলেন তিনি। এতক্ষণ এদিকে কারো চোখ পড়েনি। সাদা কাপড়ে নতুন বউয়ের পায়ের ছাপ পড়েছে, কিন্তু পায়ের ছাপগুলো যে উল্টো। আর ঠিক তখনই একটা টং করে আওয়াজ শোনা গেল ঠাকুর ঘর থেকে, আর তার সাথেই শোনা গেল কাকিমার ক্যানক্যানে গলার আওয়াজ। এ কি অলক্ষণে কাণ্ড, কি অলক্ষণে কাণ্ড! বউ আসা মাত্র যে লক্ষ্মীর ঘট উল্টে গেল। এরপরেও কি তোমরা কিছু বলবে না গো? আরে ও কাদম্বরী, বলি এ কাকে নিয়ে এলে? কাদম্বরী দেবী সাদা কাপড়খানা নিজের শাড়ির আঁচলের তলায় লুকিয়ে ছুটে গেলেন কাকিমার কাছে। কি সব বলছেন কাকিমা? মেয়েটা সবে এসেছে এ বাড়িতে, এখনই এসব কথা বলে নাকি কেউ? ঘট উল্টে গেছে তো বৌমা কি করবে? ও ঘর তো আমি সাজিয়েছিলাম। তাড়াহুড়োয় ঘটের ওপর ডাবখানা ঠিক মতো বসাইনি,
ভার সইতে না পেরে উল্টে গেছে। এর জন্য ওই মেয়েটাকে কথা শোনাচ্ছেন কেন? পাড়ার কাকিমা মুখ বেঁকিয়ে চলে গেলেন। কিছুতেই যখন কেউ কিছু শুনবে না, তখন আর কাকে কি বলা যায়। কাকিমা তো চলে গেলেন, ব্যাপারটা এখনো কারো চোখে পড়েনি, কিন্তু লোকে যা বলছে তা সত্যি নয় তো। দ্বারকানাথবাবু বাইরের ঘরে কিছু বন্ধুবান্ধবের সাথে বউ ভাতের হিসেবপত্র নিয়ে আলোচনা করছিলেন। এই সময় বাড়ির গিন্নির সেখানে যাওয়াটা ভালো দেখায় না, কিন্তু মনের কথাটা আর কাকে বলবেন? কাদম্বরী দেবী দরজার বাইরে থেকে ইশারা করলেন, একটু এদিকে শুনবেন তো। দ্বারকানাথবাবু বিরক্ত হয়ে উঠলেন। কি হলো কি? এখন কত কাজ, এখনো বউ ভাতের মেনু ঠিক করা হয়নি, ঠাকুরের সাথে কথা বলতে হবে, তার মধ্যে তুমি আবার ডাকাডাকি শুরু করেছো। কি হয়েছে, কি সমস্যাটা কি? আরে এ কাকে নিয়ে এসেছেন বলুন তো? গায়ে পা রাখতেই সারা গ্রাম অন্ধকার হয়ে গেল, ঠাকুর ঘরে পা রাখতেই ঘট উল্টে গেল। আর এই যে দেখুন, বউয়ের চরণ ফেলার কাপড়ের উল্টো পায়ের ছাপ। এটা তো এখনো কারো চোখে পড়েনি, নইলে তো এতক্ষণে কুরুক্ষেত্র বেঁধে যেত। এমনিতেই তো কাকিমা কত কথা শুনিয়ে গেলেন। দ্বারকানাথবাবু কাদম্বরী দেবীর হাতের কাপড়খানা দেখলেন। কোথায়? পায়ের ছাপ তো ঠিকই আছে, উল্টো কোথায় দেখলে? কাদম্বরী দেবী বলে উঠলেন, কেন দেখতে পাচ্ছ না? সব পায়ের ছাপই তো উল্টো। কিন্তু বলতে গিয়ে তিনিও থমকে গেলেন। কোথায় উল্টো? সব পায়ের ছাপ তো একেবারে ঠিক আছে, সুন্দর লক্ষ্মীমন্ত পায়ের ছাপ। কাদম্বরী দেবী কাপড়খানা নিয়ে দাঁড়িয়ে রইলেন। দ্বারকানাথবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, না 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 গিন্নি, তোমার থেকে এটা আশা করিনি। শুনেছি ছেলের বউ এলেই নাকি ছেলের মায়েরা বদলে যায়, কিন্তু তুমি যে এভাবে বদলে যাবে সেটা ভাবতে পারিনি। ছি 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 গিন্নি, ছি। দ্বারকানাথবাবু ছি ছি করতে করতে চলে গেলেন। আর এদিকে কাদম্বরী দেবী মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এই গ্রামে তার ভালো বউ, ভালো গিন্নি, ভালো মা হিসেবে একটা নাম ছিল। তিনি ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছিলেন ভালো শাশুড়ি হওয়ার জন্য। প্রথম দিনেই যে সেটা এভাবে ধাক্কা খাবে ভাবতে পারেননি। সাদা কাপড়টাকে একেবারে চোখের সামনে এনে দেখলেন, না, সব ঠিকই আছে। রাত হয়েছে। আজ ভৈরবনাথের কাল রাত্রি। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। ভৈরবনাথের বন্ধুরা, বন্ধুর স্ত্রীরাও সব বাড়িতেই আছে। মেয়েদের থাকার ব্যবস্থা হয়েছে ওপর তলায়, আর নিচের তলায় পুরুষরা। আজ কাল রাত্রি, তাই ভৈরব নিজেও শুয়েছে নিচের তলায় বন্ধুদের সাথে। চন্দনার সাথে আজ সঙ্গীতা আছে। সামনেই লম্বা দালান, সেখানেই ঢালাও বিছানা পাতা হয়েছে। মেয়েরা সেখানেই শুয়ে আছে। ভৈরবের বন্ধু ললিতের বউ গায়ত্রীর এভাবে শোয়ার অভ্যাস নেই। একটা দিনের ব্যাপার বলে কোনো মতে মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। বেশি নড়াচড়া করার জায়গাও নেই, এদিক ওদিক করার উপায়ও নেই। কোনো মতে শুয়ে আছে গায়ত্রী। এর মধ্যেই কেমন যেন একটা বোঁটকা গন্ধ গায়ে এলো। গা গুলিয়ে উঠল গায়ত্রীর। আর তার সাথে কেমন একটা নুপুরের আওয়াজ, গয়না নড়াচড়ার টুংটাং আওয়াজ। অনেকক্ষণ জোর করে চোখ বন্ধ করে থেকেও আর পারল না সে। চোখ খুলতেই এক ভয়ঙ্কর দৃশ্য। লাল বেনারসি পরা এক মহিলা তার উপর ঝুঁকে আছে। ঘুমটার জন্য মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে যেটুকু দেখা যাচ্ছে তাতেই মুখটা বড় কদর্য লাগছে। গায়ত্রী চোখ খোলা মাত্র সেই মহিলা তার মুখ চেপে ধরল। গায়ত্রী চিৎকার করতে পারল না। মহিলাটি এবার গায়ত্রীর বুকের উপর চেপে বসল। হঠাৎ একটা ঝটকা হাওয়ায় খুলে গেল তার ঘুমটা। কটা কদর্য বিভৎস মুখ, মনে হচ্ছে যেন পচে গলে মাংস খুলে খুলে পড়ছে। একটা পাতলা হিসে গলায় সে বলল, আমার উনি কোথায়?
গায়ত্রীর তখন কোনো উত্তর দেওয়ার ক্ষমতা নেই। তার চোখ বুজে আসছে, মাথাটা একদিকে কাত হয়ে গেছে। পেতনি তার কথার উত্তর না পেয়ে এবার গায়ত্রীর গলা টিপে ধরল। তুই জানিস না? সত্যি করে বল, আমার উনি কোথায় তুই সেটা জানিস? তবু কোনো উত্তর নেই। ততক্ষণে নিস্তেজ হয়ে গেছে গায়ত্রীর শরীর। পেতনি গায়ত্রীর শরীরটা খপাত করে বিছানার ওপর ফেলে তার মুখটা আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দিল। এমনই অদ্ভুত নিঃশব্দে কাজ যে পাশে শোয়া অন্য মহিলাটি কোনো টেরও পেল না। কি একটা বাজে স্বপ্ন দেখে বিছানায় ধর্মর করে উঠে বসল সঙ্গীতা। তারপর ঘুম ভাঙতে নিজের মনেই সে হেসে ফেলল। কি কাণ্ড রে বাবা, বৌদিকে পাহারা দিতে তাকে এই ঘরে শুতে দেওয়া হয়েছে, আর সে নাকি নিজেই ভয়ের স্বপ্ন দেখে ধর্মর করে উঠে বসছে। ইস, বৌদি না জানি কি ভাবল। তাড়াতাড়ি পাশে তাকিয়ে দেখল পাশের জায়গাটা ফাঁকা। যা, বৌদি কোথায় গেল? এ বাড়িতে বৌদি নতুন এসেছে, কে জানে হয়তো তেমন কিছু চিনতে পারবে না। রাতে শুতে যাওয়ার আগে সঙ্গীতা বারবার করে বৌদিকে বলেছিল যেন সে রাতে উঠলে তাকে একবার ডাকে। একা একা রাতের বেলায় বৌদি ঠিকমতো উঠে কলঘরে যেতে পারবে তো? সঙ্গীতা তাড়াতাড়ি বাইরে এলো। একটু দূরেই কলঘর। সঙ্গীতা দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালো, কিন্তু মনে হলো না ভেতরে কেউ আছে বলে। সঙ্গীতা একবার উঁকি দিল। ঠিকই ধরেছে সে, না, ভেতরে কেউ নেই। তাহলে বৌদি এত রাতে গেল কোথায়? এই মেরেছে, মা জানতে পারলে তো ভীষণ রেগে যাবে। ভয় পেয়ে যায় সঙ্গীতা। আরেকটু আশেপাশে দেখে এলো সঙ্গীতা, কোথাও কেউ নেই। মাকে একবার বলা উচিত, কিন্তু তাহলে তো আর রক্ষা নেই। এই রাতের বেলায় কুরুক্ষেত্র বেঁধে যাবে। বৌদি নতুন মানুষ, কলঘরে যেতে গিয়ে কি তবে অন্য কোথাও চলে গেছে নাকি? কি যে মনে হলো সঙ্গীতার, সে এবার দাদা বৌদির ঘরে এলো। জানলার কাছে লাল বেনারসি পরে কে যেন দাঁড়িয়ে আছে। বৌদি তো, কিন্তু একটু আগেই সে যখন ঘরের চারদিকটা দেখছিল তখন কেউ ছিল না সেখানে। বৌদিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কেমন যেন ভয় করছে সঙ্গীতার। আস্তে আস্তে সে এগিয়ে গেল বৌদির দিকে। বাইরের জানলা দিয়ে কেমন যেন করুণ মুখে আকাশের চাঁদটা দেখছে বৌদি। মনটা বেশ খারাপ হয়ে গেল সঙ্গীতার। নির্ঘাত বাড়ির জন্য মন খারাপ করছে বৌদির। ভুলটা তারই। সারাদিন অনেকটা খাটাখাটনি ছিল বলে আজকে বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েছিল সঙ্গীতা। একটু গল্প করা উচিত ছিল তার বৌদির সাথে, তাহলে হয়তো বৌদির মনটা ভালো হতো। সঙ্গীতা গিয়ে আস্তে করে কাঁধে হাত রাখল চন্দনার। কি গো বৌদি, খুব মন খারাপ লাগছে না? বাড়ির কথা মনে পড়ছে বুঝি? চন্দনা কিছু বলল না, একটু আলতো করে হাসল। এর অর্থ বোধহয় হ্যাঁই হয়। সঙ্গীতা চন্দনার হাত ধরে এনে খাটে বসালো। আমারই ভুল হয়েছে বৌদি, তোমার সাথে একটু গল্প করা উচিত ছিল। সে যাই হোক, দেখো ভোর তো প্রায় হয়েই এলো। আজই তো তোমার বউ ভাত। ও বাড়ি থেকে তোমার বাবা মা আত্মীয় স্বজন সবাই আসবে। দেখবে ওদের দেখলে তোমার মন ভালো হয়ে যাবে। চন্দনা আবার আগের মতোই আলতো করে হাসল, কিছুই বলল না তেমন। সঙ্গীতা বলল, তুমি বরং একটু শুয়ে পড়ো, বউ ভাতের সকাল থেকে কিন্তু খুব ধকল যাবে। চন্দনা আলতো করে ঘাড় নেড়ে বাধ্য মেয়ের মতো শুয়ে পড়ল। সঙ্গীতা নিজেও শুয়ে পড়ল, কিন্তু আরও একবার ঘুমটা এসেও চলে গেল। তখন জানলার কাছে যখন দাঁড়িয়েছিল সেই সময় বৌদি তার বিয়ের বেনারসিটা পরে দাঁড়িয়েছিল না? কিন্তু বাড়িতে আসার পরই তো বেনারসি ছেড়ে দিয়েছিল বৌদি। রাতের বেলা আবার কে বেনারসি পরে ঘুমোয়? সঙ্গীতা আবার ধর্মর করে উঠে বসল। পাশেই শুয়ে আছে বৌদি, গায়ে পাতলা একটা লাল রঙের সুতির কাপড়। সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে সঙ্গীতার। যে কোনো শাড়ি কি সে বেনারসি দেখছে? সঙ্গীতা নিজের কপালে নিজেই চাপড় মেরে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল।
ভোর তখনও হয়নি বোধহয়, দ্বারকানাথের বাড়ি কেঁপে উঠল কিছু মহিলাদের আর্তচিৎকারে। যে দালানে মহিলাদের বিছানা পড়েছিল সেখানেই গায়ত্রীর মৃতদেহ পড়ে আছে। মুখটা ক্ষতবিক্ষত, কে যেন আঁচড়ে কামড়ে ছিঁড়ে রেখেছে। গলায় দুহাত দিয়ে টিপে ধরার দাগ স্পষ্ট। কি সর্বনেশে ব্যাপার! বিয়ে বাড়িতে এসে খুন হয়ে গেল গায়ত্রী। কিন্তু খুন কেন করবে? গয়নাগাটির উপর যদি কারো লোভ থাকে তো আশেপাশের মহিলারাও তো অনেক গয়না পড়েছিল। তাছাড়া গায়ত্রী যে গয়না পড়েছিল সেটাও তো এখনো তার গায়েই রয়েছে, অথচ কেউ সেই গয়নায় হাত দেয়নি। শুধু শুধু একটা মেয়েকে এইভাবে খুন করে গেল কেন? গায়ত্রীর এই অবস্থা দেখে তার স্বামী অজ্ঞান হয়ে গেছে। সারা বাড়িতে একটা থমথমে পরিবেশ। দ্বারকানাথ বাবুর এখানেই গ্রামে বেশ হাত আছে, তাই হয়তো কেউ কিছু বলছে না, নয়তো সবাই ওর মুখ চাওয়াচাওয়ি করছে। এমন অলক্ষণে কাণ্ড কেউ কখনো দেখেছে নাকি? পুলিশ অফিসার অবাক হয়ে বলে ফেললেন, এত রাগ, এত আক্রোশ নিয়ে কোনো মানুষ মানুষকে মারতে পারে নাকি? কি জানে, হয় হয়তো। আজকাল তো কত কিছুই হচ্ছে। তবে পাড়ার সেই কাকিমার মুখ কেউ থামাতে পারল না। তিনি কাদম্বরী দেবীর একেবারে কানের গোড়ায় এসে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন, দেখেছো তো, একবার ভালো করে চেয়ে দেখো, তোমার বউ গায়ে পা দেওয়া মাত্র কি সব ঘটছে। আর এই যে কি কাণ্ড! কেউ কোনোদিন শুনেছে যে বিয়ে বাড়িতে নাকি মানুষ খুন হয়? আর একবার অবস্থাটা দেখেছো, কি মনে হচ্ছে? এ কোনো মানুষের কাজ নয় গো, এ এক পেতনির কাজ। কাদম্বরী দেবী একেবারে সরাসরি মুখ ঝামটা দিয়ে উঠলেন, কাকিমা, অমন করে বলবেন না। মানলাম যেটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু তাই বলে সব ঘটনার দায় কি আমার বউকে নিতে হবে নাকি? আপনি তো নিজেই বললেন এ কোনো মানুষের কাজ হতে পারে না, এ কোনো পেতনির কাজ। তা আমার বউমাকে দেখে কি আপনার পেতনি মনে হয় নাকি? কাকিমা মুখ ফিরিয়ে চলে গেলেন। কিন্তু একটা বিয়ে বাড়িতে এমন কিছু ভয়ানক ব্যাপার ঘটলে তো আর সহজে তার রেশ যায় না। কাকিমারি বাক্যবান কিছুটা দ্বারকানাথ বাবুর কানেও এসেছিল। এই পেতনি কথাটা শোনার পর থেকে দ্বারকানাথ বাবুর মনেও কেমন যেন কু ডাকছে। বিয়ের দিন রাতে সেই মহিলাকে তারপর থেকে তিনি আর খুঁজে পাননি কিনা, এই কথাটা ভয়ের চোটে তিনি আর কাউকে বলতেও পারছেন না। গিন্নিকে তো নয়ই, বেচারি এমনিতেই চিন্তায় আছে। গ্রামের মেয়ে বউদের সমস্ত অকথা কুকথা থেকে বউটাকে বুক দিয়ে আগলে রেখেছে। এখন যদি আবার এই ঘটনার কথা শোনে তবে তার উপায় নেই। দ্বারকানাথবাবু ঠিক করলেন একবার এই ব্যাপারে রামলোচন বাবুর সাথে কথা বলবেন। কিন্তু তার আগেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। দ্বারকানাথবাবুর বাড়ির সামনে একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে বেরিয়ে এলেন দ্বারকানাথবাবুর বেয়াই কৈলাসনাথ, চন্দনার বাবা। দ্বারকানাথবাবু স্বভাবতই নতুন কুটুমকে আমন্ত্রণ করার জন্য একটু বেশি চেঁচামেচি করে অভ্যর্থনা করলেন। আরে কি সৌভাগ্য বেআই যে, আরে কি যে আনন্দ! আসুন, খুব ভালো হয়েছে বেআই, আপনি যে রাতের বদলে সকালেই এসে হাজির হলেন। আমি খুব খুশি হয়েছি। সব কাজ আর একা সামলাতে পারছি না, আপনি এসে পড়ায় যেন প্রাণে একটু বল পেলাম। কৈলাসনাথ বাবু তেমনি থমথমে মুখে বললেন, দ্বারকানাথ বাবু, একটু আসতে, মানে আপনার সাথে একটু কথা ছিল। এখনই কাউকে ডেকে কিছু বলার দরকার নেই, আমি আপনার সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। দ্বারকানাথবাবু এবার বেশ ভয় পেয়ে গেলেন। কৈলাসবাবুর মুখটা একেবারেই থমথমে, মনে হচ্ছে ভদ্রলোকের উপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে। তিনি আমতা আমতা করে বললেন, হ্যাঁ বলুন, কি হয়েছে? চন্দনা কি ভেতরে আছে? দ্বারকানাথবাবু ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ রয়েছে। কেন বলুন তো, ডেকে দেব? না। কৈলাসবাবু একটা লম্বা নিঃশ্বাস নিলেন। না, ও চন্দনা নয়। চন্দনার মৃতদেহ আমরা পেয়েছি আমাদের বাড়ির পিছনে ডোবার পাশ থেকে। মেয়েটাকে কেউ গলা টিপে খুন করে দিয়েছে আর মুখটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে।
দ্বারকানাথবাবু ধপ করে চেয়ারে বসে পড়লেন। তাহলে ও কে? তমসা নদীর ধারে এক পেতনির উপদ্রব শোনা গিয়েছিল বছর কয়েক আগে। সম্ভবত সেই ফিরে এসেছে আর একবার। দ্বারকানাথবাবুর মনে হলো চোখের সামনেটা যেন একেবারে অন্ধকার হয়ে গিয়েছে। এখন আর তার মনে কোনো সন্দেহই নেই যে তিনিই সেই তমসা নদীর ধার থেকে ওই পেতনিকে নিয়ে এসেছিলেন। এখন এসব কথা লুকিয়ে রাখতে হবে সকলের কাছ থেকে। গিন্নি বা ভৈরবকেও বলা যাবে না এসব কথা। আগে রামলোচনবাবুকে বলা দরকার। দ্বারকানাথবাবু কৈলাসবাবুকে নিয়েই ছুটলেন পুরোহিত রামলোচন পণ্ডিতের কাছে। এই জন্য বলে হুটহাট কাজ করতে নেই। তোমার আর তোমার ছেলের দুজনেরই ভাগ্যে এখন শনির 7.5 চলছে। এই অবস্থায় সবসময় মেপে মেপে পা ফেলতে হয়। আর তুমি এরকম হুট করে সিদ্ধান্ত নিয়ে নিলে যে মেয়েটিকে বাসে তুলবে। দ্বারকানাথবাবু মাথা নিচু করে বসে রইলেন। যে অঘটন তিনি ঘটিয়েছেন তারপর তো আর কিছু বলার মতো মুখ নেই তাঁর। কৈলাসবাবু নিজের মেয়েকে হারিয়েছেন আজ শুধুমাত্র তাঁর জন্যই। এরপরও তিনি যে তার পাশে আছেন, সাথে আছেন, এত দূর নিয়ে এসেছেন, এটা ভেবেই তো দ্বারকানাথবাবুর মনটা কেমন যেন আরও খারাপ লাগছে। রামলোচনবাবু বলতে শুরু করলেন, বলেছিলাম আমি যে মন্ত্রপ্লুত জল ছিটিয়ে দিয়েছি, তারপর আর কোনো প্রেতাত্মা তোমার বাস স্পর্শ করতে পারবে না। তুমি নিজে হাত ধরে না নিয়ে এলে কোনো প্রেতাত্মা আসতে পারবে না বাসের কাছে। সেই তুমিই নিয়ে এলে ওই পেতনিকে। দ্বারকানাথবাবু গভীর নিঃশ্বাস ছাড়লেন। আর তো এসব পুরনো কথা ভেবে কোনো লাভ নেই। আর তো আমি মা লক্ষ্মীকে পাবো না। কিন্তু এই পেতনিকে কি করে ঘাড় থেকে নামানো যায় সেই ব্যাপারে তো কিছু বলুন। রামলোচনবাবু মুখ গোঁজ করে কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, এ কাজ তো আমার দ্বারা হবে না দ্বারকানাথবাবু। আপনাকে একবার ওই জামতলার ভেদুগুনিনকে ডাকতে হবে। দ্বারকানাথবাবু কিছুই বুঝতে পারছেন না। আজ বাড়িতে বৌভাতের অনুষ্ঠান হচ্ছে, রাতে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, আর তার মধ্যে এই বিপত্তি। অবশ্য কিসের আর বৌভাত, আর কিসেরই বা খাওয়া দাওয়া। সব আনন্দ, সব আয়োজন তো তিনি নিজের হাতে শেষ করে দিয়েছেন। কৈলাসবাবু বললেন, দ্বারকানাথবাবু, আপনি বরং এই দিকটা সামলান। আপনার আত্মীয় স্বজনরা আসা শুরু করে দিয়েছে। তাদের সবটা বুঝিয়ে বলতে হবে, বেয়ানকেও বোঝাতে হবে। এখানে আপনার থাকাটা জরুরি। আমি বরং যাচ্ছি জামতলায়। দ্বারকানাথবাবু আবেগে কৈলাসবাবুর হাত ধরলেন। একটা বড় উপকার করলেন তিনি। এই অবস্থায় কোথাও যাওয়া খুবই কষ্টকর, কিন্তু এদিকটাও যে কতটা কি তিনি সামলাবেন ভগবানই জানেন। অনেকদিন একটানা একেবারে চাঁদি ফাটা গরম দেওয়ার পরে আজ একটু কালবৈশাখীর হাওয়া দেখা দিল। আমার কোয়ার্টারের সামনে আম গাছ থেকে এক গাদা আম পড়ে আছে মাটিতে। গাঁয়ের বেশ কয়েকটা ছেলে মেয়ের সাথে কালু, ফটিক আর জগাকেও দেখলাম আম কুড়োচ্ছে। জগা 2 হাত ভর্তি করে ছোট বড় নানান সাইজের আম নিয়ে এসে নিচে থেকেই আমার দিকে তাকিয়ে চেঁচালো, কি ভিডিও স্যার? কি খাবেন? আম পোড়ার শরবত নাকি আমের আচার? আমিও হাসতে হাসতে বললাম, তোমার যা ইচ্ছে। ঝড় হয়ে গেলে পরিবেশটা কেমন একটা ভালো লাগাই ভরে যায়, কিন্তু একেবারে ঠিক এরকমটা হলো না। দেখলাম আমার কোয়ার্টারের সামনে একটা গাড়ি এসে থামল। এক ভদ্রলোক একেবারে উদ্ভ্রান্তভাবে বেরিয়ে এলেন। মনে হচ্ছে কাউকে বোধহয় খুঁজছেন। আমি নিচে নেমে এলাম। আমাকে দেখে ভদ্রলোক নমস্কার করে এগিয়ে এলেন। নমস্কার, আমি কৈলাসনাথ, ধালুসাড়ি থেকে আসছি। আমি একটু ভেদু গুনিনের সঙ্গে দেখা করতাম। ওনাকে তো ঠিক কোথায় পাবো জানি না, তবে লোকে বলল আপনার কাছে আসতে। আপনি সব জানেন। মনে মনে হেসে বললাম, তা যা বলেছেন। আমি এখন ভেদুর পার্সোনাল সেক্রেটারি। তবে ভদ্রলোককে দেখে যেমন বিহবল মনে হলো, তাতে তাকে আর এসব বলে সময় নষ্ট করলাম না। আপনি ভেতরে এসে বসুন, আমি ভেদুর কাছে খবর পাঠাচ্ছি। ভদ্রলোক কৃতজ্ঞতায় মাথা নামিয়ে বললেন, একটু যদি তাড়াতাড়ি ডাকা যায় আর কি। মানে আসলে
ভদ্রলোককে মাঝপথে থামিয়ে দিয়ে বললাম, আমি বুঝতে পারছি আপনি খুব বড় বিপদে পড়েছেন, না হলে কি আর এই ঝড় বৃষ্টি মাথায় করে কেউ আসে সেই ঢালু শাড়ি থেকে? আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি বরং ভেদুর কাছে খবর পাঠাচ্ছি। কালু আর ফটিক তখনও আম গাছের কাছেই ঘোরাফেরা করছিল। ওদের বললাম খবর পাঠাতে। ভাগ্য ভালো ভেদু তার ডেরাতেই ছিল, চলেও এলো কিছুক্ষণের মধ্যে। ভদ্রলোকের কথা আমরা সকলেই শুনলাম। সত্যি আজকের দিনে এমন মানুষ দুর্লভ, যার একটা ভুলের জন্য ভদ্রলোকের এত বড় ক্ষতি হয়ে গেল। তিনি এসেছেন তাকেই সাহায্য করতে। ভেদু বলল, তমসা নদীর ধারে ওই যে পেতনি, তার কথা কিছু জানেন? শুনেছি প্রায় 20 বছর আগে এক যুবক নতুন বিয়ে করে তার বউকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। এখানে ওই তমসা নদীর ধারে বাসটা কিছুক্ষণের জন্য থামে, যাত্রীরাও সবাই নামে বাস থেকে। সেই যুবক তার স্ত্রীকে নদীর ধারে বসিয়ে, আমি একটু আসছি, তুমি এখানে বসে থাকো। তারপর সে যে কোথায় চলে গেল তার খবর আজ অব্দি কেউ জানে না। ওদিকে তার সেই লজ্জাবতী স্ত্রী এক গলা ঘুমটা দিয়ে বসে থাকে নদীর ধারে। কেউ জিজ্ঞাসা করতে এলে সে শুধু বলে, ধুর, আমার উনি আমাকে এখানে অপেক্ষা করতে বলে কোথায় যে চলে গেলেন। আশেপাশের লোক অনেকবার চেষ্টা করেছে ওই মহিলাকে ওখান থেকে সরিয়ে কোনো আশ্রমে পাঠিয়ে দেওয়ার বিষয়ে, কিন্তু মেয়েটিকে কিছুতেই সেই জায়গা থেকে সরানো যায় না। যতবার তাকে ভুলিয়ে ভালিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে, ততবার সে আবার ঠিক ওই তমসা নদীর ধারে, তমসা নদীর ঘাটে এসে হাজির হয়েছে। এইভাবে প্রায় 5 বছর কাটে। একটা সময় লোকেরাও তাকে সাহায্য করবার কথা ভুলে যায়। মেয়েটা ভিক্ষা চায় না, কেউ ভিক্ষেও দেয় না। কচ্ছিত কখনো কেউ টেনে নিয়ে গিয়ে কোথাও খাওয়ালে সে খেতে পায়। কিন্তু এইভাবে একজন মানুষ কি বাঁচে? একদিন ওই তমসা নদীর ধারেই মেয়েটির দেহ পাওয়া যায়। তারপর থেকে এই উপদ্রব দেখা দিয়েছে। অনেকেই দেখে রাতের বেলা একটা মেয়ে এক গলা ঘুমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর কেউ কিচ্ছু জিজ্ঞাসা করলে সে বলে উঠছে, আমার উনি আমাকে এখানে অপেক্ষা করতে বলে কোথায় যে চলে গেলেন। একটা অদ্ভুত কথা হলো, আগে সে যখন বেঁচে ছিল তখন তাকে কোথাও নিয়ে যেতে চাইলে সে যেত না, কিন্তু এখন মানুষ দয়াপরবশ হয়ে হাত বাড়িয়ে তাকে নিয়ে যেতে চাইলেই সে রাজি হয়ে যাচ্ছে। আর সেই বাড়িকে কেন্দ্র করে সারা গ্রামে কয়েকদিনের মধ্যে তুলকালাম চালায়। তারপর সবাই যখন সন্দেহ করতে শুরু করে, চোখে চোখে রাখতে শুরু করে, তখন কেমন যেন হঠাৎ করে উধাও হয়ে যায়। বেশ, ঠিক আছে, আমি যাব বাদলপুরে। বৌভাতের অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে অনুষ্ঠান বন্ধ করা যে কি কঠিন কাজ, সেটা যার সাথে হয় সেই বোঝে। জনে জনে প্রত্যেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গাঁয়ের প্রত্যেকটা বাড়িতে গিয়ে বাড়িতে না আসার জন্য বলা। দ্বারকানাথবাবুর মাথা প্রায় খারাপ হয়ে যাওয়ার দশা। প্রথমটাতে তো তিনি বুঝেই উঠতে পারলেন না লোককে তিনি কি বলবেন। কাল অবধি সব ঠিক ছিল, আর হঠাৎ করে আপনারা কেউ আসবেন না, এমনটা কি আর বলা যায়? সেই কাজে অবশ্য সাহায্য করলেন পুরোহিত রামলোচন বাবু। তিনি বললেন, এক কাজ করো, বলে দাও ভোরবেলায় এমন অঘটন ঘটেছে, তার সমাধান না হওয়া পর্যন্ত কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্ভব নয়। লোককে পুরোটা বলাও হবে না, আবার মিথ্যেও বলা হবে না, সব দিক বজায় থাকবে। শেষ পর্যন্ত সেটাই ঠিক হলো। কাদম্বরী দেবীকেও সেটাই বললেন তিনি। তার সাথে বললেন, বৌমাকে একটু চোখে চোখে রেখো। কেন? বৌমা কি করলে? দ্বারকানাথবাবু একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বললেন, না, করেনি তো কিছুই, তবু বলছি আর কি, অনুষ্ঠান হলো না, তার মন খারাপ হতে পারে। কাদম্বরী দেবী আর কিছু বললেন না, চলে গেলেন। সব কাজ সারতে সারতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। অবশ্য বিকেল থেকেই আকাশ কালো করে সন্ধেটা যেন আরও এগিয়ে এনেছে। চারিদিকে গাছপালা দুলছে। অনেক দিনের গরমের রেশ কাটাতে আজ প্রকৃতি যেন একেবারে রুদ্রবীণার ঝঙ্কার তুলেছে। ভেতরে সকলে আজ কাজে ব্যস্ত, তাই হয়তো এদিকটাতে কেউ আসছে না। জানলাগুলো বন্ধ করা হয়নি। ঝড়ের দাপটে টেবিলে রাখা সব কাগজপত্র উড়ে গেছে। ফুলদানিটা উল্টে পড়ে রজনীগন্ধার ডাঁটিগুলো মেঝেতে পড়ে গেছে। দ্বারকানাথবাবুর কোনো কিছুতেই কোনো হুঁশ নেই। তিনি নির্লিপ্তভাবে বসে আছেন,
ঘরের লাইটটাও জ্বালানো হয়নি। অন্ধকারে ঘরে একা একা বসে আছেন। হঠাৎ ঝুমঝুম নুপুরের আওয়াজ শুনে চমকে উঠলেন। দরজার সামনে এক মহিলা, লাল বেনারসি পরা, প্রায় গলা অবধি ঘোমটা দেওয়া। চন্দনার নেই। এই মহিলা যে তার বৌমা নয়, এটা দ্বারকানাথ ছাড়া আর কেউ জানে না। তিনি যে কি করবেন কিছু বুঝে পাচ্ছেন না। চিৎকার করে কাউকে ডাকতেও পারছেন না। এদিকে ঝড়ের ধাক্কায় জানলার পাল্লাগুলো একবার ঢকাস করে খুলছে আর একবার বন্ধ হচ্ছে। যতবার বন্ধ হচ্ছে ততবার দ্বারকানাথের মনে হচ্ছে কে যেন তার মাথার মধ্যে হাতুড়ি মারছে। সেই ঝড়ের ধাক্কাতেই খুলে গেল সেই মহিলার ঘুমটা। ঘরে আলো নেই, তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে। সেই বিদ্যুতের আলোতেই দেখা যাচ্ছে একটা কদর্য পচে গলে যাওয়া মুখ, যে মুখ দেখার পর সাধারণ মানুষের মুখ থেকে আর কোনো কথা বের হয় না। দ্বারকানাথ বাবু প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন। তুই আমার জন্য গুণিন আনতে পাঠিয়েছিস কেন? আমাকে তো তুই নিয়ে এসেছিস। আমি তো বারবার জিজ্ঞাসা করেছিলাম আসবো কিনা। তুই বলেছিলি আমাকে আমার স্বামীর কাছে পৌঁছে দিবি। কোথায় কোথায় আমার স্বামী? আমার স্বামীকে না এনে শেষে গুণিন এনে আমাকে বিদায় করতে চাইছিস? দ্বারকানাথ বাবুর গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। তিনি শুধু দুহাত নেড়ে কি যে বলে যাচ্ছেন কিছু বোঝা যাচ্ছে না। শোন, আমি তমসানদের ধারে চলে যাচ্ছি। আমার স্বামীকে নিয়ে সেখানে আসবি, নয়তো আমি আবার ফিরে আসবো। মনে রাখিস, তুই আমাকে কথা দিয়েছিলি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিবি। কঠোর খেলাম যেন না হয়। ভয়ে দ্বারকানাথ বাবুর দু চোখ আপনা থেকেই বন্ধ হয়ে এসেছে। এর মধ্যে সেই ঝুমঝুম করে নুপুরের আওয়াজ চলে গেল। একটু বাদে দ্বারকানাথ বাবুর বাড়িতে হুলুস্থুলু পড়ে গেল। নতুন বউকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে বসার ঘরের মাটিতে দ্বারকানাথ বাবু অজ্ঞান হয়ে পড়ে আছেন। জামতলা থেকে বাদলপুরের রাস্তা বেশ অনেকখানি। তার উপর আজকের ঝড় বাদলের জন্য সব জায়গায় গাছ পড়ে একটা খুব বাজে অবস্থা হয়ে রয়েছে। গাড়ি আসার খুব সমস্যা। অনেক কষ্টে ড্রাইভারকে গাড়ি চালাতে হচ্ছে। তাই কৈলাসবাবু আর ভেদুর এখানে আসতে বেশ কিছুটা দেরি হয়ে গেল। রাত কেটে গেছে, তখন ভোর হচ্ছে। আগের রাতে বাদলপুরের একটা মানুষও ঘুমোতে পারেনি। দ্বারকানাথ বাবু কিংবা পুরোহিত রামলোচন বাবু অনেক কষ্ট করেও আর ব্যাপারটাকে চেপে রাখতে পারেনি। সকলে ওই তমসা নদীর ধারের পেতনির কথা জানতে পেরে গেছে। ভেদু যখন দ্বারকানাথের বাড়ি পৌঁছালো তখন চারিদিকে একটা থমথমে পরিবেশ। কাদম্বরী দেবী হাল ছেড়ে দিয়ে শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে বসে আছেন। ভৈরবনাথ নিজের ঘরে দরজা বন্ধ করে দিয়ে প্রায় লুকিয়ে বসে আছে। শেষ পর্যন্ত সে একটা পেতনিকে বিয়ে করে নিয়ে এসেছে। তার জন্যই আজ তার বন্ধুর স্ত্রী এইভাবে মারা গেল। সে বোধহয় আর কখনো কাউকে মুখ দেখাতে পারবে না। সারা বাড়িতে শুধু একজনেরই গলার আওয়াজ শোনা গেল। সে হলো সেই পাড়ার কাকিমা। একটু বাদে বাদেই তিনি ঝনঝন করে বলে উঠছেন, আমি তখনই বলেছিলাম এ মেয়ে ভালো নয়। এতগুলো অলক্ষণে কাণ্ড ঘটলো, তাও কেউ চোখে দেখতে পেল না। চোখ থাকতেও যারা অন্ধ সেজে থাকে তাদের আর নতুন করে কি বলবো। ভেদু আসার পরে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চিৎকার করে বলে উঠল, জয় বম তারক বম, জয় বম তারক বম, জয় বম। কিন্তু তার এই ডাকেও তেমন কোনো প্রত্যুত্তর পাওয়া গেল না। কৈলাসবাবু দ্বারকানাথের পাশে এসে বলল, বেআই মশাই, এতটা উতলা হবেন না। ভেদুবাবু যখন এসেছেন তখন একটা উপায় নিশ্চয়ই হবে। দ্বারকানাথ বাবু আর নিজেকে সামলাতে পারলেন না। সকলের সামনেই কেঁদে ফেললেন।
সব কিছু হয়েছে আমার জন্য। নিজেকে খুব বিচক্ষণ মানুষ বলে ভাবতাম আমি, যে এমন কাজ করতে পারি আমি কখনো ভাবিনি। আমি ওই পেতনিকে বলেছিলাম তার স্বামীর কাছে তাকে পৌঁছে দেব, কিন্তু আমি তো তখন বুঝতে পারিনি ও মানুষ নয়, একটা প্রেতাত্মা। এখন যে সে আমায় হুমকি দিয়ে গেছে, যেভাবে হোক তার স্বামীর কাছে আমায় তাকে পৌঁছে দিতেই হবে, নইলে ফল ভালো হবে না। আমি এখন কি করব বেআই মশাই? কৈলাসবাবু এর উত্তর কি দেবেন? তিনি চেয়ে রইলেন ভেদুর দিকে। কালুর চায়ের দোকানে অনেক দিন পর বেশ ভিড় জমেছে। সেদিনের কালবৈশাখীর ঝড়ের পরেও এক টানা প্রায় 2 দিন ধরে বেশ বৃষ্টি পড়েছে। বেশ ঠান্ডা পড়ে গেছে এই এক ধাক্কায়। তার উপর ভেদু আবার বাদলপুর থেকে ফিরে এসেছে। আমিও অফিসের কাজ তাড়াতাড়ি সেরে কালুর দোকানে এসে হাজির হয়ে গেছি। সেদিন কৈলাসবাবুর মুখে বাদলপুরের ওই পেতনির ঘটনা শোনার পর থেকে নিজেকে আর সামলে রাখতে পারছিলাম না। তা বেদু, চা এসে গেছে, এইবার তোমার গল্প শুরু করো দেখি। যা শুনলাম এ তো বড় ঝামেলার ব্যাপার। দ্বারকানাথ বাবু নিজে হাতে ধরে ওই পেতনিকে বাসে তুললেন, তার স্ত্রী আবার সেই পেতনিকে বরণ করে ঘরে তুললেন। তাকে তাড়ানো তো বড় ঝক্কির ব্যাপার মনে হচ্ছে। মিত্তির মশাই বললেন। ভেদু একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। দ্বারকানাথ বাবু ওই পেতনিকে কথা দিয়ে বসেছিলেন তাঁর স্বামীর কাছে তাকে পৌঁছে দেবেন, আর পেতনিও মনে মনে ব্যাপারটাকে একেবারে সত্যি বলে ধরে নিয়েছিল। সমস্যার শুরু এখান থেকে। আমি যখন দ্বারকানাথ বাবুর বাড়ি পৌঁছলাম, সব দেখে যা বুঝলাম, এখানে আমার কিছুই করার নেই। পেতনি এই বাড়ি ছেড়ে চলে গেছে, তবে যাওয়ার আগে বলে গেছে তার স্বামীর খোঁজ না পেলে সে আবার আসবে। আর এই সব কিছু বুঝবার জন্য আমাকে একবার ওই তমসা নদীর ধারে যেতেই হতো। কিন্তু সমস্যা হলো, সেখানে গিয়েও তো কোনো কিছু বুঝবার উপায় নেই। সেই যে ছেলেটি, যে তার নতুন বিয়ে করা বউকে নদীর ধারে বসিয়ে রেখে উধাও হয়ে গিয়েছিল, সে এখন কোথায়? সে কেনই বা অমন করে বউকে ছেড়ে চলে গেল? এটা কি শুধুই একটা নোংরাম, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? সব ঘটনারই তো দুটো দিক আছে, একটা দিক দেখে তো আর কিছু বিচার করা চলে না। কিন্তু সমস্যা হলো, কেউই যে সেই যুবকের ব্যাপারে কিছুই বলতে পারছে না। তারা কোথা থেকে এসেছিল, কোথায় বা যেতে চাইছিল, সে তো কিছুই জানা যায় না। আশেপাশের কিছু দোকান, বাড়ি, মন্দির, এসব জায়গায় খোঁজ করা হলো, কিন্তু 20 বছর আগের ঘটনা। সবাই লোক মুখে আগের ঘটনা কিছু কিছু হয়তো শুনেছে, কিন্তু কেউই ঠিক মতো কিছু বলতে পারল না। তাছাড়া বাড়ি ঘর, দোকানপাট সবই বদলে গেছে। এখন একমাত্র উপায় হলো ওই প্রেত, সেই বলতে পারবে তার আসল ঠিকানা। তার স্বামী বা কোথায় আছে, সেই বলতে পারবে। মিত্তির মশাই ভেদুর গল্পের মাঝখানেই বলে উঠলেন, শুনেছি যে আত্মারা নাকি সর্বত্র যেতে পারে, সব খবর তাদের জানা। তা মেয়েটি যখন বেঁচে ছিল তখন না হয় জানতো না, কিন্তু মৃত্যুর পরে তো সে খুব সহজেই তার স্বামীর কাছে যেতে পারে। এইভাবে সাধারণ নিরীহ মানুষকে উত্ত্যক্ত না করে যে এসবের জন্য দায়ী তার কাছেই তো যেতে পারত। হ্যাঁ, সেটাই ঠিক, কিন্তু সব আত্মারা এমন ঠিক ভুলের ভেদাভেদ করতে পারে না। বিশেষত যারা কোনো অপূর্ণ ইচ্ছে নিয়ে মরে, কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে মৃত্যু লাভ করে, মৃত্যুর পরেও তাদের মধ্যে মানুষের মতো মোহ, মায়া, হিংসা, প্রতিহিংসা এগুলো থেকে যায়। আর এইসব থাকলে এরকম সহজ রাস্তাও সে দেখতে পায় না। কখনো আত্মাকেও সঠিক রাস্তাটা দেখাতে হয়, তাকে বোঝাতে হয় সে যেটা চাইছে সেটা খুব সহজে সে নিজেই খুঁজে নিতে পারে। এর জন্য অন্য কারো প্রয়োজন তার আর নেই। আমিও শেষ পর্যন্ত সেই রাস্তাই ধরলাম। তমসা নদীর ধারে রাতের বেলায় একা সাধনায় বসলাম। আমার সামনে একটা মাত্র প্রদীপ,
মনে মনে সেই প্রেতাত্মাকে স্মরণ করলাম। অবশ্য এর জন্য আমাকে খুব একটা কষ্ট করতে হলো না। সে নিজেও বোধহয় আমার জন্যই অপেক্ষা করছিল। কিছুক্ষণ বাদেই আমার কানে নূপুরের আওয়াজ এলো। চোখ খুলতেই দেখলাম আমার সামনে সেই প্রেতাত্মা দাঁড়িয়ে আছে, নববিবাহিতার মতো শাড়ি গয়না পরে। তবে আজ আর ঘোমটার আড়ালে মুখ লুকানোর দরকার হয়নি তার। তার কদর্য পচে গলে যাওয়া মুখ এই অন্ধকার রাতে বড়ই বিভৎস লাগছিল দেখতে। কি রে গণিন, আমাকে তাড়াতে এসেছিস তুই? হ্যাঁ, কিন্তু আমি তো যাব না। আগে আমার স্বামীর কবর দে। আমার স্বামীকে খুঁজে দে, তবেই আমি এখান থেকে যাব। আর নইলে আমি ওই বাড়ির সবকটাকে শেষ করে দেব। আমি নিজের ইচ্ছাতে চাইনি, আমাকে ওরা ডেকে নিয়ে গেছে। এবার এর ফল ওদের ভুগতেই হবে। আগে আমার স্বামীকে আমার সামনে এনে দে, নাহলে আমি কিছুতেই এখান থেকে যাব না, কিছুতেই না। ওই পেতনি যত হিংস্রভাবে কথাগুলো বলল, আমি তত শান্তভাবেই বললাম, বেশ, এনে দেব। কিন্তু তোমার স্বামীর নাম কি? কে তোমরা? কোথা থেকে এসেছিলে আর কোথায় যাচ্ছিলে সেটা তো বলো। আমার কথায় ওই প্রেতাত্মা প্রথমবার একটু থমকে গেল। তার গলার হিংস্রতাও কমে এলো। সে আস্তে আস্তে বলল, আমি থাকতাম গোরখপুরে। আমার নাম বিনোদিনী। আমার বাবা মা অনেক ছোটবেলাতেই মারা যায়। আমি মামার বাড়িতেই মানুষ। ছোট থেকে প্রায় কাজের লোকের মতো জীবন কাটাতাম। মামার বাড়ির রান্না বান্না, ঘরের কাজ সব করতাম। তবু দুবেলা দুমুঠো ভালো করে খাওয়া জুটতো না আমার। এসবের মধ্যে কোন রকমে আমার জীবনটা কেটেই যাচ্ছে। এর মধ্যেই শুনলাম মামা নাকি আমার বিয়ে ঠিক করেছে কোনো এক বুড়োর সাথে। আমার একদম ভালো লাগে। ভাবলাম পালিয়ে যাব, এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় নাকি। এর মধ্যে একদিন পুকুর পাড় থেকে ফেরার পথে দেখা হলো আমাদের গ্রামের পোস্টমাস্টারের সাথে, বাদল গায়েন। তখন নতুন পোস্টমাস্টার হয়ে আমাদের গ্রামে এসেছিল। ও বলেছিল আমাকে নিয়ে পালিয়ে যাবে। সেই মতো ট্রান্সফারের জন্য অ্যাপ্লাইও করেছিল। আমাদের প্রায় দেখা হতো, কথা হতো। আস্তে আস্তে আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করেছিলাম। কিন্তু ওদিকে যে আমার বিয়ের তারিখও এগিয়ে আসতে শুরু করেছে। শেষ পর্যন্ত ট্রান্সফারের অর্ডার আসা অবধি তো আর অপেক্ষা করা যাবে না। তার আগেই যে আমাকে পালাতে হবে। আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা কালী মন্দিরে আমরা পালিয়ে যাই। ওখানেই আমাদের বিয়ে হয়। বাদল ওর মায়ের সব গয়না দিয়ে আমাকে সাজায়। ওর মায়ের বেনারসিখানা পরে আমাদের বিয়ে হয়। আর তারপরে আমি বাদলের সাথে পালিয়ে যাই। কোথায় যাব কিছুই জানতাম না। আর গায়ের মানুষ জানতে পারলে তো আমাদের ছেড়েও দিত না। মামা জানতে পারলে তো আমাকে বাঁচতেই দিত না। তাই তাড়াহুড়োয় যে বাসটা সামনে পেলাম সেটাতেই উঠে পড়লাম। একসময় তমসা নদীর ধারে বাসটা গিয়ে দাঁড়ালো। সকলে নেমে পড়লো বাস থেকে। বাদল আমাকে নদীর ধারে গিয়ে বসতে বলল। বলল আমি যেন একটু অপেক্ষা করি, সে আমার জন্য খাবার নিয়ে আসছে। কিন্তু সেই যে গেল, ও আর এলো না। বাস চলে গেল। সেই দিনটাও কেটে গেল। শুধু সেই দিন নয়, একের পর এক দিন কাটতে লাগলো। আমার বাদল আর ফিরল না। নানান লোকে নানান কথা বলতে শুরু করলো।
কেউ বলল বাদল নাকি আমাকে কোথাও বেচে দিতে চেয়েছিল, আবার কেউ বলল ও আমাকে ফেলে রেখে চলেই গেছে। আমি কিন্তু কোনো কথা বিশ্বাস করিনি। কেউ বলল বাদল নাকি অন্য কারোর প্রেমে পড়ে অন্য কারোর সাথে চলে গেছে। দিনের পর দিন ওই এক জায়গায় বসে আমি ওর জন্য অপেক্ষা করেছি। তারপর একদিন সব শেষ হয়ে গেল, আমি প্রাণ হারালাম। কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। আমি আমার বাদলকে ফেরত চাই, আমার সব প্রশ্নের উত্তর চাই। ওই লোকটা আমাকে বলেছিল আমার স্বামীর কাছে আমাকে নিয়ে যাবে, কিন্তু না, আমাকে নিয়ে গেল না। তার বদলে ও তোকে পাঠিয়েছে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, তাই না? না, আমি কিছুতেই যাব না। আমার উত্তর না পেলে আমি কিছুতেই যাব না। আস্তে আস্তে বিনোদিনীর গলার স্বরে সেই হিংস্রতা ফিরে আসছিল। আমি ঠিক একই রকম শান্ত স্বরে বললাম, তোমাকে কোথাও যেতে হবে না। তোমার মতো আমারও সেই উত্তর চাই। বাদল কোথায় সে উত্তর আমারও লাগবে। আমি তোমাকে সাহায্য করব। না, মিথ্যে বলছো তুমি আমাকে সাহায্য করবে না। আমি জানি কনিন্না আমাকে চাতুরি করে আমার আত্মাকে বশ করতে চায়। আমি জানি সেটা, তারা আমায় সাহায্য করে না। আমি সেই দলে পড়ি না। তোমাকে বশ করতে চাইলে আমি খুব সহজেই বশ করতে পারি। এর জন্য ছল চাতুরি করবার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে সাহায্য করব, কারণ প্রশ্নটা তো আমারও জানা দরকার। যে তোমাকে মায়ের শাড়ি পরিয়ে গয়না পরিয়ে বিয়ে করে আনলো, সে হঠাৎ করে এমন রাস্তার মধ্যে বসিয়ে রেখে কেন চলে গেল? বাদল আমাকে ধোঁকা দেয়নি, তাই না? তুমি ঠিক বলছো, আমাকেও ঠকায়নি, তাই না? লোকের কথা শুনতে শুনতে একটা সময় হয়তো তুমি নিজেও ভাবতে শুরু করেছিলে বাদল তোমায় ঠকিয়েছে। কিন্তু আজ মৃত্যুর পরেও তুমি বাদলকে খুঁজে পাওনি। পাগলের মতো একের পর এক মানুষের ক্ষতি করতে চাইছো। আমাকে বাদলের খোঁজ এনে দিতে পারবে তুমি? পারবে তুমি আমাকে বাদলের খোঁজ এনে দিতে পারবে? এতক্ষণ বাদে নামটা যখন জানতে পেরেছে, আশা করি পারবো। সেদিন ঠিক কি হয়েছিল সেটা তোমার চোখের সামনে তুলে ধরতে পারবো। আমি মাটির মধ্যে সেই প্রদীপের আলোর সামনে বার কয়েক লিখতে লাগলাম বাদলের নাম। বিনোদিনীর কাছে যেমনটা শুনেছিলাম সেই কথার সূত্র ধরেই বাদলের একটা ছবি আঁকতে শুরু করলাম। খুব তাড়াতাড়ি এ জিনিস হওয়ার নয়। অনেকক্ষণ একইভাবে নামটা লিখতে লিখতে হাওয়ার মধ্যে বাদলের ছবি ফুটে উঠল। বিনোদিনী আনন্দে লাফিয়ে উঠল। তারপরই এক অদ্ভুত ব্যাপার। আস্তে আস্তে সেই দিনের ছবি ফুটে উঠল হাওয়ার মধ্যে। বাদল আর বিনোদিনী বাস থেকে নেমে বসলো নদীর ঘাটে। আর তারপর বাদল বিনোদিনীকে রেখে চলে গেল খাবার আনতে। কিন্তু সেখানেই ঘটল অঘটন। বিনোদিনীর মামা লোকজন নিয়ে চড়াও হলো সেখানে। এমনভাবে ছেলেটাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেল যে কেউ কিছু বুঝতে পারল না। তারপর তমসা নদীর ওপারে একটা জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলল। ওরা আবার ফিরে এসেছিল বিনোদিনীকে নিতে, কিন্তু ততক্ষণে বিনোদিনীকে ঘিরে ধরেছে আশেপাশের লোক। তাই আর বিনোদিনীর মামা কিছু করতে পারল না। ওরা হয়তো ভেবেছিল আবার কোনোদিন ফিরে এসে বিনোদিনীকে তুলে নিয়ে যাবে, কিন্তু তার আগেই প্রকৃতি তার প্রতিশোধ নিল। ফেরার পথে বিনোদিনীর মামা যে বাসে করে যাচ্ছিল সেটা উল্টে যায়, আর বিনোদিনীর মামাও মারা যায়। আস্তে আস্তে ছবিগুলো মুছে যায় হাওয়া থেকে। আমি তাকালাম বিনোদিনীর দিকে। সে এখনো ওই দিকেই তাকিয়ে আছে।
বোধহয় আরো কিছু দেখতে চেয়েছিল বিনোদিনী। আমি বললাম, এবার তোমার সব জিজ্ঞাসা শান্ত হয়েছে তো? এবার তুমি তোমার স্বামীর কাছে যেতে প্রস্তুত তো? আমি চলে যাব, আমি চিরদিনের মতো চলে যাব। খুব ভুল করেছিলাম আমি শেষ অবধি আমার বাদলের উপর ভরসাই রাখতে পারি। আর এই কারণেই বিবাহিত সুখী মহিলা দেখলেই আমি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আছড়ে কামড়ে তাদের শেষ করে দিয়েছি। আমার কি মুক্তি হবে বাবা ঠাকুর? আমার কি মুক্তি হবে? হবে। একটু শান্ত হও, আমাকে জব করতে দাও। হবে। বিনোদিনীকে মুক্তি দেওয়া খুব কঠিন ছিল। ৩৭ লক্ষ বার ইষ্ট নাম জপ করার পর আস্তে আস্তে বিনোদিনীর সেই কদর্য শরীর সাদা ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। ভেদু গল্প বলতে বলতে একটু থামলো। আমি বললাম, দ্বারকানাথ বাবুর কি হলো? মানুষ ভুল করে, আত্মাও কখনো কখনো ভুল করে। সে ভুলের আর কখনো কোনো ক্ষতিপূরণ হয় না। কৈলাসবাবু তার মেয়েকে হারালেন, দ্বারকানাথ বাবু তার পুত্রবধূকে, ভৈরব তার বন্ধুদের কাছে চিরকালের জন্য অপরাধী হয়ে রইল। এটাই হয়তো ভবিতব্য ছিল। শুধু কিছু ভুলের জন্য এতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে গেল।